আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। আপাতত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকছে, কিন্তু আমরা বিদ্যালয় থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিন্তু তোমাদের বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো আমরা বিভিন্ন এই কাজের ফাঁকেই নিতে থাকব, এবং যাতে তোমরা বাড়িতে বসেও সেই ক্লাসগুলো দেখতে পারো এবং পড়াশুনো চালিয়ে যেতে পারো, তার জন্য আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো রেকর্ডিং করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো আজ আমি তোমাদের অঙ্ক বিষয়ের ক্লাস নেব, এবং পূর্ব পাঠের পুনরালোচনার মধ্যে আমরা বর্গমূল বিষয়ের যে অংশটা আছে তার কিছুটা অংশ তোমাদের ক্লাসে হয়েছিল, তার পরের অংশ থেকে আমরা আজকে শুরু করব। তো তোমাদের যে অংশটা আছে সেটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করা। তার যে অঙ্কগুলো আছে তার প্রথম দিকের অঙ্কগুলো তোমাদের ক্লাসে করানো হয়েছে, তারপরে যেখান থেকে প্রশ্নের অঙ্কের কিছুটা শুরু হচ্ছে সেখান থেকে আজকে আমরা শুরু করছি। এবং বিষয়টা ভালো করে বুঝবে, কারণ এই ধরনের যে প্রশ্নগুলো তোমরা যদিও নিচু ক্লাসে এখন করছো, কিন্তু এগুলো কিন্তু পরবর্তীতে উঁচু ক্লাসেও বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসে। তাই অঙ্ক জিনিসটাকে খুব ভালো করে এমনভাবে রপ্ত করবে যাতে কোনো ক্ষেত্রেই সমস্যা না হয়। তোমরা জাস্ট বিষয়টাকে বুঝে সেটাকে করার চেষ্টা করবে, নিজে করার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমরা যে কোনো ধরনের অঙ্কের প্রবলেম আসুক সেটা কিন্তু তোমরা নিজেরাই সলভ করতে পারবে। অঙ্ক তোমাদের কাছে কঠিন মনে হবে না। অঙ্ক কিন্তু একটা ধাঁধা যখন আমরা সলভ করি যেমন আমাদের আনন্দ হয়, তেমনি কিন্তু অঙ্ক করতে পারলেও আমাদের খুব আনন্দ হয়। ঠিক আছে, তো আমরা শুরু করছি। আমাদের একটা প্রশ্ন আছে বইয়ের মধ্যে, দেখো যে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড় বা 3000 থেকে ছোট। এই প্রশ্নটার সঙ্গে তোমাদের কিন্তু আরও একটা প্রশ্ন হতে পারে যে 3000-এর সঙ্গে কত যোগ করলে বা কত বিয়োগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো, সবচেয়ে ছোট কত সংখ্যা যোগ করলে বা সবচেয়ে বড় কত সংখ্যা যোগ করলে পাবো। সেই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের সেটা একই ধরনের ভাবেই করতে পারবে। তো ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করি, আমরা এই যে 3000 সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আগে একটা বর্গমূল করার চেষ্টা করি। তা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে গেলে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে জোড়া জোড়া ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে জোড়া জোড়া যদি ধরে নিয়ে প্রথমে আমাদেরকে কি করতে হয়, প্রথমে আমাদেরকে দিতে হবে এই 30-এর মধ্যে সবচেয়ে বেশি বর্গের কোনটা যাবে। আমরা যদি বলি ধরো 1-এর স্কোয়ার মানে 1 যাবে, 2-এর স্কোয়ার মানে 4 যাবে, 3-এর স্কোয়ার মানে 9 যাবে, 4-এর স্কোয়ার 16 যাবে, 5-এর স্কোয়ার 25 যাবে, 6-এর স্কোয়ার 36 যাবে না। তাহলে প্রথমে আমাদের কত দিয়ে যাবে, 5 দিয়ে। আচ্ছা, 5 দিয়ে দিলে এখানে কত হচ্ছে 25, 5 0 0, এখান থেকে কেটে নিয়ে আসলাম এটা। এবার কি করি আমরা, এইখানে যেটা আসলো তার ডাবল করি। আচ্ছা, ডাবল করার পর এবার কত দিয়ে যাবে, এবার যদি 5 দিয়ে গুণ করি সেটা তো 500 ছাড়িয়ে চলে যাবে, তাহলে 5 দিয়ে যাবে না। তাহলে এবার কত দিয়ে যেতে পারে, এখানে 4 দিয়ে যাবে। 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 4 16 6, হাতে থাকলো 1, 4 0 0 আর হাতের 1-এ কত বসবে, আর তাহলে 6 আছে কত হলে 10 হবে, 4 হাতে থাকলো 1, 1 আর 1-এ 2, 2 আছে কত হলে 10 হবে। ঠিক আছে, 5 4 দিয়ে গুণ করলে 416 84। তাহলে দেখো এখানে আমার কাছে এখনো 84 পড়ে আছে। তাহলে এবার কি হবে, আমার তো এই সংখ্যাটা পূর্ণবর্গ হলো না। আচ্ছা, যদি 84 কম থাকতো তাহলে কি পূর্ণবর্গ হতো? হ্যাঁ, হতো। তাহলে 84 যদি এর থেকে কম হয়ে যায় সেটা 3000-এর থেকে বড় হবে না 3000-এর থেকে ছোট হবে? স্যার 3000-এর থেকে ছোট হবে। তাহলে আমরা প্রথমে এই অংশটা করে নিচ্ছি যে বি পোর্শনটা, যে আমরা যদি 3000 থেকে 84 এটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে সেটা কত হবে, 4 আছে কত হলে 10 হয়, 6 হাতে থাকলো 1,
8 আর 1 9, 9 আছে কত হলে 10 হয় 1, হাতে থাকলো কিছু 1, 1 আছে কত 10 হাতে, তাহলে হলো 2916। ঠিক আছে, আরেকবার অঙ্কটা আমরা চেক করে দেখে নিই। প্রথমে 5 দিয়ে দিলাম, 5 5 25, 5 থাকলো 0 0 আসলো। আমরা এবার 5-এর ডবল 10 করলাম, 4 দিয়ে দিলাম, তাহলে 4 4 আর 16 আর 4 0 0 আর 4 1 4। এবারে 500 থেকে 416 বাদ দিলাম 84। তাহলে 5000-এর থেকে যদি আমরা 84 বাদ দিই তাহলে পাচ্ছি আমরা 2916। এটা হ্যাঁ, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ, যেটা হবে হচ্ছে 54 স্কয়ার। 2916 মানে কত হবে? 54 স্কয়ার। তাহলে এটা হয়ে গেল 5000-এর থেকে ছোট। এবার দেখো তো আমি কি বলেছিলাম, যে যদি বলতো যে 5000 বলি, সরি 3000, তো 3000-এর থেকে কত বিয়োগ করলে সবচেয়ে ছোট সংখ্যা, কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে সেটাও কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারবো। আচ্ছা, এবার বলছে যে 3000-এর থেকে বড়, তাহলে 3000-এর থেকে দেখতে পাচ্ছি যদি 54 স্কয়ার করি তাহলে সেটা হচ্ছে 2916। আচ্ছা, যদি আমরা 55 স্কয়ার করি, ঠিক আছে, 55-এর স্কয়ার করি, 55-এর স্কয়ার মানে কত? 55 ইন্টু 55, এই দুটো গুণ করলে কত হবে? আচ্ছা, আমরা একটু গুণ করে দেখে নেই। 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 5 25 আর 2-এ 27, আবার 5 দিয়ে গুণ, তাহলে একই হবে। এই দুটো যোগ করলে 5, 7 5 12-র 2 হাতে থাকলো 1, 7 আর 1 8 আর 2, 10-এর 0 হাতে থাকলো 1, 2 আর 1 3। আচ্ছা, তাহলে দেখো আমরা 54-র পরের যে সংখ্যাটা 55, তার স্কয়ার করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3025। তাহলে এই সংখ্যাটা কি হলো? এটা হয়ে গেল 3000-এর কাছাকাছি কিন্তু বড়, 3000-এর কাছাকাছি কিন্তু 3000 থেকে বড়। তাহলে আমার এ নাম্বার প্রশ্নের উত্তর যেটা, সেটার উত্তর কত হবে? সেটা হবে 3025। তাহলে দেখো এবার এখানে আমি আর একটা প্রশ্ন তোমাদেরকে বলেছিলাম কি, যে তোমাকে এমন প্রশ্ন দিতে পারে যে 3000-এর সঙ্গে সবচেয়ে ছোট কত সংখ্যা যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে। তাহলে তুমি দেখো এখানে আমরা যদি এইটা বের করে নিতে পারি, তারপরেই দেখো 3025টা সেটা 3000-এর থেকে কত বড়, বিয়োগ করলেই পাবো, তাহলে 25। তাহলে কি হচ্ছে যে 3000-এর সঙ্গে যদি আমি 25 যোগ করে দেই তাহলে সেটা হবে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে একটা প্রশ্ন নানা রকম ভাবে কিন্তু হতে পারে, তোমাকে দিতে পারে এই একটা দিল যে 3000-এর থেকে বড়, 3000-এর কাছাকাছি, 3000-এর থেকে বড় তো অনেকগুলো আছে, কিন্তু একদম যেটা কাছাকাছি নিকটতম সেই সংখ্যাটা কত যেটা পূর্ণবর্গ, তাহলে সেটা বার করতে গেলে তোমাকে এটা করতে হবে। বা সঙ্গে তোমাকে এটাও প্রশ্ন দিতে পারে যে 3000-এর সঙ্গে সবচেয়ে ছোট কত সংখ্যা যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে, তাহলেও সেটা কিন্তু এটাই হবে। অর্থাৎ তুমি একটা করলেই দুই ধরনের অঙ্ক হয়ে যাচ্ছে। আবার যদি বলে যে 3000-এর নিকটতম সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা, 3000-এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা, তাহলে সেটা করতে গেলে কি করতে হচ্ছে? তাহলে সেটা করতে গেলে আমরা 3000-এর বর্গমূল করে দেখলাম, যেটা অবশেষ থাকছে সেটাকে বাদ দিলেই আমি 3000-এর থেকে যে ছোট সংখ্যা যেটা পূর্ণবর্গ সেটা পেয়ে যাচ্ছি। তাহলে কত বাদ নিতে হবে যদি এটা প্রশ্ন দেয়, তাও উত্তর হচ্ছে। আর সবচেয়ে ছোট সংখ্যা কত হবে যদি সেটাও বার করতে দেয়, সবচেয়ে ছোট বলতে 3000-এর থেকে ছোট কিন্তু 3000-এর নিকটতম। 3000-এর ছোট তো অনেক সংখ্যা আছে যেগুলো পূর্ণবর্গ, কিন্তু আমি চাইছি যে 3000-এর সবচেয়ে কাছে কিন্তু 3000-এর থেকে ছোট সেই সংখ্যাটা কত। তাহলে করতে গেলে কিন্তু তোমাদেরকে এইভাবে করতে হবে। তাহলে এই যে দেখো আমাদের একটা অঙ্ক ছিল, তার মধ্যে কিন্তু আমরা 4 ধরনের অঙ্ক করে ফেললাম। এবার তোমরা যদি খেয়াল করে দেখো যে তোমাদের এই দেখো পরের যে 7 নম্বর প্রশ্নটা, তাতে কি দিয়েছে যে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে।
তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু এই যে আমরা আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে কি করেছিলাম, যেখানে যেটা করলাম যে 3000-এর থেকে আমরা কি করলাম, 3000-কে আগে বর্গমূল করে নিয়ে দেখলাম, দেখে তার থেকে 84 বাদ দিলাম, তাহলে সেটা সেই মতনই হয়ে গেল। আবার এটা আছে 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটাও আমরা করলাম। সেখানে আমরা কি করেছিলাম, প্রথমে আমরা বর্গমূলটা করে দেখলাম যে কত পর্যন্ত হচ্ছে, সেই সংখ্যাটার পরের সংখ্যাটা নিয়ে বর্গ করে আমরা কিন্তু সেখান থেকে বার করলাম। তাহলে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজেরা করবে হিসেব আগের অঙ্কের মতন করে। আমরা এবার আর একটা অঙ্ক দেখে নিচ্ছি। কি অঙ্ক আছে দেখো, বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764 পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। মানে কি হয়েছে, একটা বাগানে পেয়ারা গাছ লাগাচ্ছে, ঠিক আছে, গাছ লাগাচ্ছে, তাই একটু সবুজ সবুজ চিহ্ন নিয়ে নেই, ঠিক আছে। ধরো এরকম 5টা সারি আছে। তাহলে কি বলেছে দেখো, বলেছে যে যতগুলো সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলো পেয়ারা গাছ আছে। তাহলে যদি আমি 5টা সারি নেই তাহলে প্রত্যেকটা সারিতেই আমাকে 5টা করে পেয়ারা গাছ লাগাতে হবে। বিষয়টা অনেকটা এরকম, তাই না? যতগুলো সারি আছে প্রত্যেক সারিতে ততগুলো করে গাছ লাগানো হয়েছে। তাহলে বিষয়টা তুমি দেখো তো, এখানে যদি বলে যে কতগুলো গাছ লাগানো হয়েছে মোট, তাহলে আমরা কি করছি, 1 2 3 4 5, 5টা সারি, আর 1 2 3 4 5, এক একটা সারিতে 5টা করে গাছ। তাহলে মোট কতগুলো গাছ হবে, 5 × 5 মানে 25। তাহলে মোট গাছটা কি হচ্ছে, 5-এর বর্গ। তাহলে এখানেও দেখো 1764টি গাছ লাগানো হয়েছে। তাহলে যতগুলো সারিতে গাছ ছিল প্রত্যেক সারিতে ততগুলো করে গাছ আছে। তাহলে আমাকে যদি বলে যে প্রতি সারিতে কতগুলো করে পেয়ারা গাছ আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যদি বলতো এখানে, তাহলে আমরা কি করতাম, এর বর্গমূল করতাম। তাহলে কি করতে হবে, এই অঙ্কটাতেও আমাকে বর্গমূল করতে হবে, এই অঙ্কটাতেও আমাকে বর্গমূল করতে হবে। তা বর্গমূল তোমরা করা জানো, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করেছো। তাহলে আমরা আর একবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটার বর্গমূল করি। কত আছে এখানে, 1764। বর্গমূল করতে গেলে কি করতে হয়, জোড়ায় জোড়ায় আমাদেরকে নিয়ে নিতে হচ্ছে। তাহলে প্রথমে কতবার যাবে, 17-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4-এর স্কয়ার যাবে 1, তারপরে এটা নিয়ে আসলাম নিচে, 4-এর ডবল করলে 8। এবার কতবার যাবে, 4 আছে লাস্টে, তাহলে আমরা এখানে 2 দিয়ে দিতে পারি, মিলে গেল। তাহলে এটা হয়ে গেল আমার আনসার। তাহলে আমাকে এখানে কি বলছে দেখি, প্রতি সারিতে কতগুলো পেয়ারা গাছ আছে। তাহলে আমি এখানে উত্তর লিখে দেব যে প্রতি সারিতে 42টি করে পেয়ারা গাছ আছে। ঠিক আছে, তাহলে এই যে ধরনের আমরা অঙ্কগুলো করলাম, তাহলে এই যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল খুব সোজা, ছোট ছোট সংখ্যার স্কয়ার করেই আমরা এখানে চলে আসতে পারছি। খালি অঙ্কগুলো তোমাকে বুঝতে হবে, অঙ্কগুলো বুঝতে হবে এবং তারপরে আমাদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, দেখো একই ধরনের অঙ্ক আছে যে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলো সারি আছে। অর্থাৎ একই ধরনের প্রশ্ন, তাই না? তাহলে এখানেও কি করতে হবে, এটার বর্গমূল করে দিলেই আমরা উত্তরটা পাবো।
তো এই অঙ্কটা কিন্তু আমি আর করে দেব না, এটাও তোমাদের বাড়ির কাজ থাকবে। অর্থাৎ আগের যে অঙ্কগুলো বললাম সেই 7 এবং 8 নাম্বার অঙ্কটা এবং এই যে 10 নম্বর অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, বাড়িতে ভালো করে করবে, আর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আমরা আবার পরের দিন ক্লাসে আসছি। সবাই ভালো থাকবে।